নমস্কার, আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা ভগবানের কৃপায় ভালো রয়েছ। আজ আমরা যারা এবছরের উচ্চ মাধ্যমিক দেবে, অর্থাৎ পুরনো সিলেবাসের লাস্ট এবছর যারা উচ্চ মাধ্যমিক দেবে 2025-এ, তাদের জন্য আজকে আমি ফাইনাল একটা সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। এই ফাইনাল সাজেশানটা যদি কেউ স্টাডি করে যাও, এর বাইরে কোনো কোশ্চেন পড়বে না। শুধু এটা পড়ে গেলেই তোমরা পরীক্ষাতে 100% কোশ্চেন পাবে এবং অবশ্যই পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে অবশ্যই আমরা সাজেশানটা দেখে নেব। আর যারা নতুন এসেছো তাদের উদ্দেশ্যে বলবো, যদি তোমরা এর পরবর্তী সাজেশান, যেটা ব্যাকরণের সাজেশান আমি প্রত্যেক বছরই দিয়ে থাকি, যার বাইরে কোনো ব্যাকরণ আর পড়ে না, তার ভেতর থেকেই সমস্ত ব্যাকরণ পড়ে, সেরকম একটা সাজেশান আমি খুব তাড়াতাড়ি করে নিয়ে উপস্থিত হব। যদি চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দিও। তাহলে আমি যখনই সাজেশানটা নিয়ে উপস্থিত হব, সময় মতো তোমরা তোমাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা সাজেশানটা ঝটপট করে দেখে নিই। আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি, তোমরা ভিডিও স্টপ করে করে সাজেশানটা তুলে নিও এবং যেগুলো দিয়েছি এর বাইরে কোনো কিছু পড়বে না, এটা মাথায় রাখবে। তো চলো দেখে নিই আমরা যে আর্যাবর্ত বর্ণনম আমাদের সংস্কৃত বিষয়ের প্রথম যে গদ্যাংশ রয়েছে, সেখান থেকে কি কি আমাদের পড়তে হচ্ছে। ফার্স্ট কোশ্চেন, ত্রিবিক্রম ভট্ট বিরচিত আর্যাবর্ত বর্ণনম অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও, এটা আর্যাবর্ত বর্ণনমের এবছরের খুবই ভিভিআই কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, ত্রিবিক্রম ভট্ট বিরচিত আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশে আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনা করা হয়েছে তা আলোচনা করো। খুব ভিভিআই এই দুটো কোশ্চেন। এক হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা, দ্বিতীয় হচ্ছে আর্যাবর্তের সঙ্গে স্বর্গের যে তুলনা। এই দুটো খুবই ভিভিআই এবছরের জন্য, 2025-এর জন্য। আর্যাবর্তের গ্রাম এবং শহরের বর্ণনা দাও, এটাও খুবই ভিভিআই। মানে অর্থাৎ এই তিনটে তোমাদেরকে পড়তেই হচ্ছে, এই তিনটে তোমাদেরকে পড়ে যেতেই হচ্ছে। এই তিনটের মধ্যে একটা কোশ্চেন তোমরা অবশ্যই পাবে, এই তিনটে কোশ্চেন তোমাদেরকে পড়ে যেতে হচ্ছে। তার সঙ্গে পারলে আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশের বিষয়বস্তুটা একবার দেখে যেও। বিষয়বস্তুটা দেখে যেতে কেন বলছি, বাই চান্স এই তিনটের মধ্যে অবশ্যই একটা তোমরা এবছর আর্যাবর্ত বর্ণনম থেকে পাবে। যদি বাই চান্স না পাও, বাই চান্স, তাহলে যেহেতু লাস্ট বছর, এবারে কিভাবে দিবে, কিভাবে ঘুরিয়ে কোশ্চেন করবে তার কোনো মাথা মানে ঠিক নেই। যে যেভাবে হোক দিতে পারে আগের বারের কোশ্চেন হুবহু দিয়ে দিতে পারে, এটাও হতে পারে। তাই বলছি এ তিনটে মাস্ট পড়বে, তিনটের মধ্যে একটা। তবুও পারলে একবার বিষয়বস্তুটা সংক্ষেপে দেখে যেও। যদি কিছু না পারো তাহলে অবশ্যই বিষয়বস্তুটা অন্তত লিখে দিয়ে আসবে। হলো, তাহলে চারটা হলো আর্যাবর্ত বর্ণনম থেকে। এবার আমরা বনগোতা গুহা থেকে কি কি করতে হবে সেটা দেখে নেব। বনগোতা গুহা থেকে আমাদের করতে হচ্ছে, ফার্স্ট কোশ্চেন, অসৌ সপদি নিকটবর্তীনং মহিরুহম আরুরোহ। অসৌ সপদি কাছে থাকা একটি নিকটবর্তীনং মহিরুহম আরুরোহ, একটা বৃক্ষে আরোহণ করলো। মহিরুহ শব্দের অর্থ কী? মহিরুহ শব্দের অর্থ হলো একটি বড় বৃক্ষ। কে কেন মহিরুহে আরোহণ করলো? অলিপর্বা নিজেকে গোপন করার জন্য চোরেদের কাছ থেকে মহিরুহে আরোহণ করলো। আমি অ্যান্সারও বলে দিচ্ছি সাথে। মহিরুহে আরোহণ করে সে কি দেখলো, এর পরের বৃত্তান্ত তোমাদেরকে বলতে হবে। এই কোশ্চেনটা এবছরের জন্য বনগোতা গুহাতে খুবই ইম্পর্ট্যান্ট। 2 নম্বর কোশ্চেন, বনগোতা গুহা পাঠ্যাংশ অবলম্বনে অলিপর্বার চরিত্র বিশ্লেষণ করো। এটাও এবছরের জন্য ভিভিআই। এবং 3 নম্বর, বনগোতা গুহা থেকে 3টে দিয়েছি। বনগোতা গুহা পাঠ্যাংশ অবলম্বনে অলিপর্বা এবং কশ্যপের আর্থিক অবস্থার বর্ণনা দাও। এই 3টে পড়লে তোমরা বনগোতা গুহা থেকে একটা পেয়ে যাচ্ছ। তার মানে তোমরা 6টা কোশ্চেন করে গেলে, 2টো কোশ্চেন, 6টা কোশ্চেন করে গেলে যে কোনো 2টো কোশ্চেন তোমরা পেয়ে যাবে এখান থেকে। মানে অলিপর্বা থেকে একটা পেয়ে যাবে, বনগোতা গুহা থেকে একটা পেয়ে যাবে, 2টো পেয়ে যাবে তোমরা 6টা কোশ্চেন করলে। অবশ্যই এই 3টে কোশ্চেন তোমাদেরকে করে যেতেই হবে। এই 3টে কোশ্চেনের বাইরে কিন্তু বনগোতা গুহা থেকে কোনো কোশ্চেন পড়বে না। এরপরে আমাদের পদ্যাংশ শ্রী গঙ্গা স্তোত্রম থেকে আমরা 2টো দিয়েছি। গঙ্গা স্তোত্রম থেকে জাস্ট 2টো দিয়েছি। কি কি? যেটা করে গেলে তোমাদের একটা মাস্ট পড়বে।
শ্রী গঙ্গা স্তোত্রম পদ্যাংশ অনুসারে শ্রী শঙ্করাচার্য গঙ্গার যে মাহাত্ম্য বর্ণনা করেছেন তা নিজের ভাষায় লেখো, খুবই ইম্পর্ট্যান্ট এবছরের জন্য। শ্রী গঙ্গা স্তোত্রম পদ্যাংশ অনুসারে শ্রী শঙ্করাচার্য গঙ্গার যে মাহাত্ম্য বর্ণনা করেছেন তা নিজের ভাষায় লেখো, খুবই ইম্পর্ট্যান্ট এবছরের জন্য। অথবা আরেকটা করবে ভগীরথী, বিশ্বকন্যা, মুনিবর কন্যা, গঙ্গার এই যে তিনটে নামের তাৎপর্য সেগুলো বিশ্লেষণ করতে হবে। এগুলো সবই আমি যখন শ্রী গঙ্গা স্তোত্রম পড়িয়েছিলাম সেখানে কিন্তু আমি সবই ভেঙে ভেঙে তোমাদেরকে বলে দিয়েছিলাম, প্রত্যেকটার গল্প বলেছিলাম। মুনিবর কন্যা কেন হলো গঙ্গার নাম, বিশ্বজননী কেন বলা হচ্ছে গঙ্গাকে, ভাগীরথী নাম কেন হলো গঙ্গার, সমস্ত আমি কিন্তু যখন শ্রী গঙ্গা স্তোত্রম পড়িয়েছিলাম সবই ভেঙে ভেঙে বলেছি। এবং সেই গল্পগুলোকেই, পৌরাণিক কাহিনীগুলোকেই তোমাদেরকে বিশ্লেষণ করতে হবে। এটাই এই কোশ্চেনের অ্যান্সার। এ দুটো কোশ্চেন তোমরা করে গেলে শ্রী গঙ্গা স্তোত্রম থেকে একটা পেয়ে যাচ্ছ। তার মানে তোমরা যদি শ্রীমদ্ ভগবদ্ গীতা নাও করে যাও তাও চলবে, এই দুটো কোশ্চেনের মধ্যে একটা তোমরা পদ্যাংশ থেকে পেয়ে যাচ্ছ। এরপরে আমরা আচ্ছা, আরেকটা শ্রী গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশের নামকরণের সার্থকতা দিয়েছি। এই নামকরণের সার্থকতাটা তোমরা পড়তেও পারো, নাও পড়তে পারো, একবার রিডিং পড়ে গেলেই হয়ে যাবে, কিছু ব্যাপার না। শুধু গঙ্গা স্তোত্রমে কী বলেছে এবং তার নামকরণটা কেন হলো শ্রী গঙ্গা স্তোত্রম, একবার পড়ে গেলে হবে, না চাইলে নাও পড়ে যেতে পারো। এরপর শ্রীমদ্ ভগবদ্ গীতা, এখান থেকে আমি 3টে দিয়েছি, এই 3টের মধ্যে একটা মাস্ট পড়বে। 3টের মধ্যে তার মানে তোমরা 6টা কোশ্চেন এখানেও করে যাচ্ছ, এখানে 6টা কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেন তোমরা পাবে। এবার চাইলে তোমরা শুধু গঙ্গা স্তোত্রমও করে যেতে পারো, শ্রীমদ্ ভগবদ্ গীতাও করে যেতে পারো। আমি বলবো 6টা কোশ্চেন করে যেও, একবারে শর্টের ওপর যেও না, একটু থিকনেস নেওয়ার চেষ্টা করো। শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে তাহলে কি বলা হয়েছে? শ্রীমদ্ ভগবদ্ গীতার পাঠ্যাংশে কাকে মিথ্যাচারী বলা হয়েছে, তার চেয়ে শ্রেষ্ঠকে, খুবই ইম্পর্ট্যান্ট এবছরের জন্য। মিথ্যাচারী কাকে বলা হয়েছে, তার চেয়ে শ্রেষ্ঠকে পড়বেই, মাস্ট। এটা লিখে রাখো যে এবছর মিথ্যাচারী কাকে বলে এবং তার চেয়ে শ্রেষ্ঠকে, কোশ্চেনটা মাস্ট পড়বে। আমি এখন থেকে বলে দিচ্ছি, এই যে কোশ্চেনটা এবছর পড়বেই, আমি এখানে ভিভিআই বলে লিখে দিলাম যে এবছর পড়বেই, পড়েছে কিনা আমাকে জানিও, জানানোর দরকার নেই, আমি জানতে পারবো, তো মাস্ট পড়ছে মিথ্যাচারী। ভগবান, 2 নম্বর কোশ্চেন, ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ দাও। এটা আগের বছর 2023-এ পড়েছে একটু অন্যভাবে ঘুরিয়ে, সেটাকে আবার যেহেতু এবছর লাস্ট বছর ঘুরিয়ে নিষ্কাম কর্মযোগের বর্ণনা দাও, দিতে পারে, তাই দেওয়া হয়েছে। এবং স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, এটার তাৎপর্য বর্ণনা করো। এই 3টে করে যাবে, 3টের মধ্যে একটা পড়বে। তার মধ্যে তো বলেইছি মিথ্যাচারী কাকে বলে এই বছর পড়বেই পড়বে। তাহলে তোমরা পদ্যাংশ থেকে 6টা পড়ে গেলে, তোমরা 2টো কোশ্চেন এখান থেকে পেয়ে যাচ্ছ। এবার চলো আমরা নাট্যাংশে চলে যাই। নাট্যাংশে একটু পড়তে হবে, 4টা-5টা কোশ্চেন তোমাদের করতে হবে নাট্যাংশে। তার মধ্যে আমি সম্ভবত 4টা দিয়েছি। বাসন্তিক স্বপ্নম থেকে প্রথম কোশ্চেন যেটা, রাজা ইন্দ্রবর্মা এবং কনকলেখার কথোপকথন আলোচনা করো, খুবই ইম্পর্ট্যান্ট। রাজা ইন্দ্রবর্মা এবং কনকলেখার কথোপকথন এবং রাজা ইন্দ্রবর্মা এবং কৌমুদীর কথোপকথন, এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট এবছরের জন্য। অতএব দুটোই দেখে যাবে, রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কনকলেখা এবং রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কৌমুদীর কথোপকথন, এই দুটোর মধ্যে একটা মাস্ট আসবে। ভালোভাবে লিখে নাও, যে ম্যাডাম বলেছিল যে এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে এবছর, এটা বলেছিল, এটা লিখে নাও, এ দুটোর মধ্যে একটা মাস্ট এবারে আসবে। অতএব এ দুটো ভালো করে মুখস্থ করে যাবে। এরপরে আর 2টো দিয়েছি, সে দুটো একবার রিডিং মেরে যাবে। সেটা কি, বাসন্তীর স্বপ্নম নাট্যাংশে যেসব চরিত্র রয়েছে তাদের বিশ্লেষণ করো, মানে যতগুলো চরিত্র রয়েছে তাদের বিশ্লেষণ করতে হবে, একবার চোখে দেখে চলে যাবে, নিজেরাই লিখতে পারবে বাঁধিয়ে। নারিকা অপি যুগায়তেটা ব্যাখ্যা করো, এটা একবার দেখে যাবে। কিন্তু বললাম এবছর 2টো কথোপকথনের মধ্যে একটা কথোপকথন মাস্ট আসবে, অতএব ওই দুটোকে ভালো করে জোর দিয়ে পড়বে এবং এই যে চরিত্রটা এটাকে একটু জোর দিয়ে পড়বে। আর নারিকা অপি যুগায়তেটা একবার রিডিং দিয়ে যাবে। এই চলে গেল আমাদের নাট্যাংশ। এবার আমরা ভাব সম্প্রসারণ থেকে বেশি কিছু বলা যায় না, তাই ভাব সম্প্রসারণ থেকে আমি 6টা দিয়েছি ভাব সম্প্রসারণ। এই 6টা ভাব সম্প্রসারণ একবার করে দেখে যেও। যদ্যদা চরতি শ্রেষ্ঠ স্তর দেবে তর জনহ, এটা একটা 1 নম্বর শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে দেওয়া হয়েছে। দূরীকুরু মম দুষ্কৃতি ভারং কুরু কৃপয়া ভবসাগর পারম, শ্রী গঙ্গা স্তোত্রম থেকে দেওয়া হয়েছে। স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ, এটা
তোমাদের দেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে। এটা বড় কোশ্চেনেও দেওয়া আছে, যদি বড় কোশ্চেন পড়ে যেতে পারো তাহলে আর আলাদা করে এখানে পড়তে হচ্ছে না ভাব সম্প্রসারণ, ওখান থেকে ওটা লিখলেই চলবে। চতুর্থ নম্বর কোশ্চেন, অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষঃ। এটা হচ্ছে 4 নম্বর শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে। দেশঃ পুণ্যতম দেশঃ কস্যাসৌ ন প্রিয় ভবেত, এটা হচ্ছে কি আর্যাবর্ত বর্ণনম থেকে দেওয়া হয়েছে। তত অয়ং দ্রুততরং ক্রমণ্যরং নিবৃত্ত্যহ, এটা কোথা থেকে দেওয়া হয়েছে? মনগতা গুহা থেকে। এই কতগুলো ভাব সম্প্রসারণ তোমরা যদি করে যাও, এখান থেকে তোমরা 2টো ভাব সম্প্রসারণ পেয়ে যাচ্ছ। 6টা করে যাচ্ছ, সেখান থেকে 2টো ভাব সম্প্রসারণ তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে এই 6টা ভাব সম্প্রসারণ অবশ্যই করে যেও। পরের কোশ্চেন, সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস থেকে 3টে দিয়েছি, জাস্ট 3টে। মাথায় রাখবে, আমি আগের বছর কিন্তু কোনো জায়গাতে সাজেশানে কিন্তু বলা ছিল না সাহিত্যের ইতিহাস থেকে, যে সবাই বলেছিল হয় একটা মানে চিকিৎসা শাস্ত্র থেকে একটা আসবে, হয় চরক সংহিতা আসবে, কিংবা সুশ্রুত সংহিতা আসবে, ইত্যাদি ইত্যাদি বলেছিল। সেখানে আমি একাই একমাত্র ব্যক্তি ছিলাম যিনি বলেছিলাম যে ওই সাহিত্যের ইতিহাস থেকে এবছর আসবে আয়ুর্বেদ শাস্ত্র সম্পর্কে লেখো, মানে চিকিৎসা শাস্ত্র সম্পর্কে লেখো বলেছিলাম। এবং আমাকে তোমাদের মধ্যেই কেউ বলেছিল যে চিকিৎসা শাস্ত্র সম্পর্কে একসঙ্গে কোনো নোটস আমরা দেখতে পাইনি, অ্যাকচুয়াল ছিল না বইয়ে। চিকিৎসা শাস্ত্র সম্পর্কে একসঙ্গে কোনো নোটস লেখা ছিল না, চরক সংহিতা সুশ্রুত সংহিতা আলাদা আলাদা করে লেখা ছিল। আমাকে কমেন্ট করার জন্য আমি সেখানে পুরো চিকিৎসা শাস্ত্রটা তোমাদেরকে কোশ্চেনের মানে অ্যান্সার লিখে আমি সেটাকে পোস্ট করেছিলাম আমার চ্যানেলে। সেখান থেকে অনেকে নিয়েছিল, আর যারা নিয়েছিল তারা উপকৃত অবশ্যই হয়েছে, কারণ ওই কোশ্চেনটাই আমি ওপরে দিয়েছিলাম ফার্স্ট সাহিত্যের ইতিহাসে। ওই কোশ্চেনটা হুবহু পড়েছিল পরীক্ষাতে, যারা নোটস নিয়েছিল তাদের অবশ্যই উপকারে এসেছে। তাই বলছি, সাহিত্যের ইতিহাস থেকে আমি এবছর 3টে দিয়েছি। এই 3টে তোমরা যদি করে যাও মাস্ট পাবে সেখান থেকে। আর ভালো করে আমার পুরনো বিগত দিনের যে সাজেশানগুলো দেখে নিও, প্রত্যেকটা থেকে লেগেছে, যে যা যা সাজেশান দিয়েছি তার বাইরে কোনো কিছুই আসে না। চলো, ফার্স্ট কোশ্চেন এখান থেকে দিয়েছি, সংস্কৃত গীতিকাব্যের নমুনা রূপে মেঘদূতের মূল্য নিরূপণ করো। মেঘদূতের মূল্য নিরূপণ করো এবছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় হচ্ছে প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতির্বিদ্যায় আর্যভট্ট এবং বরাহ মিহিরের অবদান আলোচনা করো, খুবই ইম্পর্ট্যান্ট। ভিভিআই বলে লিখে রাখতে পারো, প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতির্বিদ্যায় আর্যভট্ট এবং বরাহ মিহিরের অবদান আলোচনা করো, ভিভিআই লিখে রাখবে। 3 নম্বর দিয়েছি, অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে নাট্যকার হিসেবে কালিদাসের স্থান নির্ণয় করো। এই 3টে কোশ্চেন তোমরা করে গেলে এখান থেকে সাহিত্যের ইতিহাস পেয়ে যাচ্ছ। মানে কত কোশ্চেন রয়েছে, তার মধ্যে 3টে কোশ্চেন মাত্র দিয়েছি। এখান থেকে অবশ্যই একটা কোশ্চেন, একটা নয় 2টো কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ। এরপরের ভাষা সাহিত্যের ইতিহাস থেকে আমি 4টা এনেছি। ভাষা সাহিত্যের ইতিহাস প্রত্যেক বছরই যা পড়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেই বছরেরই পড়ে যায়, মানে হয়তো আগের বছর যে কোশ্চেনটা পড়েছে সেইটাই আবার এবছরে কোশ্চেন দিয়ে দিয়েছে। তাই ভাষা সাহিত্যের ইতিহাস সম্পর্কে কিছু বলা যায় না, তার মধ্যেও বেছে 4টা মাত্র কোশ্চেন এনেছি। এই 4টা কোশ্চেন তোমরা একটু দেখে যাবে, এই 4টার মধ্যে তোমরা 2টো কোশ্চেন পেয়ে যাবে। এই 4টার মধ্যে তোমরা 2টো কোশ্চেন পেয়ে যাবে। সেটা কি কি? এক হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর পরিচয় দাও, ফার্স্ট নম্বর কোশ্চেন। দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে কেন্তুম গুচ্ছ ও শতম গুচ্ছ কি, উদাহরণ সহ পরিচয় দাও, দ্বিতীয় নম্বর কোশ্চেন। তৃতীয় নম্বর কোশ্চেন হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো, খুবই ইম্পর্ট্যান্ট। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতের স্থান নিরূপণ করো, ভিভিআই দিয়ে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট। ভারতীয় আর্য ভাষা কাকে বলে, এই ভাষার কয়টি স্তর, প্রতিটি স্তর সম্পর্কে অতি সংক্ষিপ্ত ধারণা দাও। এই 4টার মধ্যে তোমাদের 2টো পড়বে। তার মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতের স্থান তো পড়ছে। অতএব এখান থেকে 4টা কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেন পড়ছে, তার মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো, এটা অবশ্যই এবছর পড়ছে। তাহলে এই 4টা ভাষা সাহিত্যের ইতিহাস থেকে অবশ্যই পড়ে যেও। লাস্ট সেটা হচ্ছে সংস্কৃতের নিবন্ধ লেখো, মানে আমাদের সংস্কৃতের রচনা লিখতে হয়। সেই রচনার মধ্যে আমি 7টা রচনা নিয়ে এসেছি। রচনা খুবই ছোট ছোট হয়, সংস্কৃতে লিখতে হয়। সেটা তোমরা অল্প অল্প করে অল্প বিস্তর লিখলেও তোমাদেরকে
5 নাম্বার দেবেই। সেটা নিয়ে এসছি 7টা, এই 7টা তোমরা দেখে যেও। এই 7টার মধ্যে তোমরা দুটো নয় 3টে পেয়ে যাচ্ছ। এই 7টার মধ্যে তোমরা 3টে রচনা পেয়ে যাবে 7টার মধ্যে। তার লিখতে হবে কটা? একটাই লিখতে হবে। 3টে পেয়ে যাচ্ছ, একটা লিখতে হবে। কি? ফার্স্ট কোশ্চেন, সংস্কৃতস্য উপযোগঃ মম প্রিয়ঃ কবি। মম প্রিয়ঃ কবির মধ্যে তুমি যে কোনো কবি লিখতে পারো, রবীন্দ্রনাথ লিখতে পারো, তুমি হচ্ছে যে তোমার কালিদাস লিখতে পারো, এগুলো লিখবে। অনেকে ভুল করে কি হয়, মম কবির মধ্যে লিখে দেয় নেতাজি সুভাষচন্দ্র বোস, আবার লিখে দেয় বিদ্যাসাগর। এগুলো লিখবে না। এটা হচ্ছে মহাপুরুষ। বিদ্যাসাগর, রামকৃষ্ণ, এরা হচ্ছে মহাপুরুষ, এরা কবি নয়। কবি হচ্ছে রবীন্দ্রনাথ, কালিদাস, এনারা হচ্ছে কবি, নজরুল ইসলাম, ইনারা হচ্ছে কবি। অতএব মম প্রিয়ঃ কবি মানে তোমরা কবি যে কোনো একজন কবির লিখে করে যাবে, সেটাই লিখবে। মম প্রিয়ঃ মহাপুরুষঃ, এখানে তোমরা নেতাজি সুভাষচন্দ্র বোস, বিদ্যাসাগর, রামকৃষ্ণ, গান্ধীজি, এগুলো যা কিছু লিখতে পারো, কারণ এটা হচ্ছে মহাপুরুষ। অতএব এই দুটো করছো। মম দেশঃ, মম দেশ, আমাদের দেশ ভারতবর্ষ সম্পর্কে 2-4 কথা জেনে রাখবে, সেটা দেবে। ওখানে দিয়ে দিলে 5 নম্বর দেবে। অন্তর্জালম, যেটা খুবই ভিভিআই এবছরের জন্য। অন্তর্জালম মানে হচ্ছে নেট সিস্টেম, মানে কম্পিউটার সম্পর্কে আমাদেরকে একটা সংস্কৃতের নিবন্ধ লিখতে হয়। সংস্কৃতে কম্পিউটার মানে যেটা নেট সিস্টেম, তাকে কি বলা হচ্ছে? অন্তর্জালম। সেটা করতে হবে। আর এখন খুবই আমাদের সনাতন ধর্ম এবং অন্যান্য ধর্মর সঙ্গে মানে ডিবেট চলছে, সেখানের জন্য এবছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট রামায়ণ এবং মহাভারত। এই 7টা তোমরা সংস্কৃতের নিবন্ধ দেখে যাবে। এই 7টার মধ্যে তোমরা মাস্ট তো তোমরা 2টো পেয়েই যাচ্ছ, মানে একটা লিখতে হবে, তোমরা 2টো পেয়ে যাচ্ছ। মম প্রিয় কবি, মম প্রিয় মহাপুরুষঃ, এই দুটোর মধ্যে মানে হয় নেতাজি সুভাষচন্দ্র বোস কিংবা বিদ্যাসাগর বা স্বামী বিবেকানন্দ করে গেলে, আর কবির মধ্যে কালিদাস করে গেলে কি রবীন্দ্রনাথ করে গেলে, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা পেয়ে যাচ্ছ। এটা পাচ্ছই, মাস্ট। আর এগুলো তোমরা একটু আধটু দেখে যেতে পারো, এই দুটোর মধ্যে একটা তুমি পেয়ে যাচ্ছ। মানে ভিভিআই লিখে রাখতে পারো তোমরা, মম প্রিয় কবি এবং মহাপুরুষ, মম প্রিয় মহাপুরুষ, এই দুটো হচ্ছে ভিভিআই। এই দুটো ভিভিআই, এই দুটোর মধ্যে তোমরা একটা পেয়ে যাচ্ছ। এই হলো আমাদের সংস্কৃতের 2025-এর সাজেশান, যেটা তোমরা পরীক্ষাতে এই সাজেশান পড়ে গেলে মাস্ট তোমরা 100-এর 100% নাম্বার পাচ্ছ এই কোশ্চেনের ভেতর। এবার আমি আরেকটা দিন তোমাদের জন্য ব্যাকরণ নিয়ে আসবো, যে ব্যাকরণটা আমি প্রত্যেকবারে দেই খুব অল্প করে তোমাদের জন্য, এবং সেখান থেকেই ব্যাকরণ থাকে, তার বাইরে কোনো ব্যাকরণ থাকে না। সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আমি ফিরে আসবো। যতক্ষণ না নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।